আমি বিধবা ছিলাম। আমার ১ বছরের এক মেয়ে আর ১৬ বছরের এক ছেলে ছিল। আমরা ৩ জনেই এক রুমে ঘুমাতাম। ছেলে আর মেয়ে দুজনেই সগা ভাই-বোন। ছেলে আর মেয়ে সবসময় নিজের হাতে তার ভাইকে দুধ খাওয়ায়। আমি যখন তাকে দুধ দিতাম, তখন সে কাঁদতে শুরু করত। আমি দুজনের ভালোবাসা দেখে খুব খুশি হতাম। কিন্তু বিরক্তিকর বিষয়টা ছিল এই যে যখনই আমি মেয়ের বিয়ের কথা বলতাম আর কোনো পাত্র আসতো, তখন আমার ছেলে সেই পাত্রে কোনো না কোনো দোষ খুঁজে বের করত আর পরে সেই পাত্রকে নাকচ করে দিত। একদিন আমি আমার মেয়ের জামাকাপড় পরে মিনিট হয়ে গেছে। আমার ছেলে এলো। মুহূর্তের মধ্যেই ঈশ্বর, বড়রা সবসময় বেখেয়াল থাকেন। আর তাদের পিছনে তাদের সবসময় বেখেয়াল থাকেন। আর তাদের পিছনে তাদের সন্তানরা এসে এমন কাজ করে, যে বিষয় তাদের মা-বাবা কখনো ভাবেনি না। ঈশ্বর আমাকে ২ টো সন্তান দিয়েছিলেন। এক আমাকে ২ টো সন্তান দিয়েছিলেন। ১ ছেলে আর ১ মেয়ে। দুজনেই দেখতে খুব সুন্দর ছিল। একদম তাদের বাবার মতো। আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে সারা জীবন খুব অত্যাচার করেছিল। আমি তাদের সঙ্গে যৌথ পরিবারে থাকতাম। তারা আমার জীবন একেবারে নষ্ট করে দিয়েছিল। শুধু তাই নয়, আমাকে একা বন্দী করে রেখেছিল। যখন আমার স্বামী পৃথিবী থেকে চলে গেলেন, তখন আমার ২ সন্তান খুব ছোট ছিল। ছেলে ৫ বছরের আর মেয়ে ৩ বছরের। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে তখনও বাইরে যেতে দিত না। কারণ আমার বিয়ে তাদের বড় ছেলের সঙ্গে করিয়ে দেবে। সারা জীবন আমি আমার স্বামীকে বলতাম, আমাকে এই বাড়ি বা এই পরিবেশ থেকে বেরোতে হবে। কিন্তু তিনি নিজেই এই পৃথিবী থেকে চলে গেলেন। তিনিও জানতেন যে আমি সেই বাড়িতে খুব অসুখী ছিলাম। আমার উপর খুব অত্যাচার হতো। আমি তো সেই কথা ভাবতামই না যে আমি সেই বাড়িতে থাকব। তারা আমার বিয়ে করিয়ে দিতে চাইত। কিন্তু তারপরও আমি সেই বাড়িতে থাকতে চাইতাম না। আমার বড় দেবর খুব ভালো মানুষ ছিলেন। তাঁর স্ত্রীও এই পৃথিবীতে ছিলেন না, আর তাঁর কোনো সন্তানও ছিল না। যদি আমার বিয়ে তাঁর সঙ্গে হতো, তাহলে হয়তো তিনি আমার সন্তানদেরও দেখাশোনা করতেন আর আমার দায়িত্ব নিতেন। আমারও একজন পুরুষের প্রয়োজন পূরণ হতো। আমি সেখানে ১ মাস রইলাম। তারপর সেই বাড়ি থেকে বেরোনোর সিদ্ধান্ত নিলাম। বেরোনোর জন্য আমি আমার জিনিসপত্র বাঁধছিলাম। এমন সময় আমার দেবর আমার ঘরে এলেন আর বলতে লাগলেন, "এই লোকেরা তোকে বাইরে যেতে দেবে না। এরা সিদ্ধান্ত নিয়েছে তোকে এই বাড়িতেই রাখবে। আর আমার বাড়ির লোকেরা খুব একগুঁয়ে। আমার মা তো খুব একগুঁয়ে। তাই আমি তোকে এই বাড়ি থেকে বেরোতে সাহায্য করব।" আমি বললাম, "আপনি তো এই বাড়ির বড়। তাহলে আপনি আমার সাহায্য কেন করবেন?" তখন তিনি বললেন, "আমার ভাইয়ের সঙ্গে আমার খুব ভালোবাসা ছিল। তার পৃথিবী ছেড়ে যাওয়ার খুব ভালোবাসা ছিল। তুই আর তোর সন্তানেরা আমার ভাইয়ের শেষ চিহ্ন। তাই আমি তোকে অবশ্যই সাহায্য করব।" আর তারপর আমার বড় দেবরের সাহায্যে আমি সেই বাড়ি থেকে বেরিয়ে এলাম। কিন্তু আমি শুনেছিলাম যে আমার শাশুড়ি আমাদের পুরো পরিবারে এক চরিত্রহীনতার গুজব ছড়িয়েছিলেন। শুধু তাই নয়, আমার শাশুড়ি এটাও বলেছিলেন যে যখন সে আমাদের বাড়িতে থাকত, তখন সে তার স্বামীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করত, উদ্ধতভাবে কথা বলত। আর তার স্বামীর মৃত্যুর পর সে আত্মহত্যা করেছে। আমার স্বামীর মৃত্যুর পর সে আত্মহত্যা করেছে। আমার স্বামীর প্রেমের বিয়ে হয়েছিল। আর সেই প্রেমের বিয়ে আমাকে সারা জীবন শুধু যন্ত্রণাই দিয়েছিল। আর সেই যন্ত্রণার আমার মনের ওপর খুব গভীর প্রভাব পড়েছিল। তাই আমি একরকম একা বন্দী হয়ে গিয়েছিলাম। আমি আমার ছেলের সঙ্গে কঠোর শাসনে থাকতাম। এইসব ঘটনার পর ১৫ বছর কেটে গেছে। আজ আমার মেয়ে ১৮ বছরের হয়ে গেছে।
আর ছেলে ২০ বছরের হয়ে গেছে। আমরা সবাই এক ছোট বাড়িতে থাকতাম। আমার মেয়ে বাড়িতে ছোট বাচ্চাদের টিউশন দিত। আর বাচ্চাদের টিউটত। আর আমার ছেলে এক কাপড় সেলাই করতাম। আমরা এক সাধারণ পরিবার ছিলাম। আর আমাদের জীবন একদম আরামে চলত। কিন্তু সেই দিনগুলোর কথা মনে পড়লে আমার ব্লাড প্রেশার বেড়ে যেত। তবুও আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতাম। আমার নাম শুলভা। আমার মেয়ের নাম কাব্য আর ছেলের নাম করণ। কাব্য আর করণের মধ্যে খুব ভালোবাসা ছিল। ছোটবেলা থেকে তারা তাদের কোনো আত্মীয়কে দেখেনি। আমার তো এই পৃথিবীতে কেউ ছিল না। আর তাদের বাবার পরিবারের লোকেরা তো খুব খারাপ ছেছি। তারপরের ১৫ বছরে আমরা একাই ছিলাম। যখন আমি এই দুজনকে সেই বাড়ি থেকে বেশি কথা বলতাম না। আমি সেই পাড়ায়ও কারো সঙ্গে বেশি কথা বলতাম না। আর আমার সন্তানদেরও বাইরে খেলতে পাঠাতাম না। তুই যদি ছেলের সঙ্গে এ পাড়ার লোকেরা পাঠাতাম না। তুই যদি ছেলের সঙ্গে এভাবে ব্যবহার করতে থাকিস, তাহলে তোর সন্তানেরাও একা বন্দী হয়ে যাবে। আমার মতলব ছিল। এই পৃথিবী খুব খারাপ। এখানে শুধু ভালোবাসার নামে প্রতারণা হয়। আমার সন্তানেরা যতক্ষণ আমার চোখের সামনে থাকবে, ততক্ষণ আমার বিশ্বাস যে তারা নিরাপদ। আমার সন্তানদের পৃথিবী থেকে দূরে রেখে, পৃথিবী থেকে লুকিয়ে রাখার ফল হয়েছিল এই যে তারা দুজনেই একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিল। তারা এখন দুজনেই একে অপরের সঙ্গে কথা বলতো, আ হাসতো। আর এটাই সবচেয়ে ভালো বিষয় ছিল। কারণ এক ভাই তার বোনের ভালো বন্ধু হয়, আর সঙ্গে বোনও তার ভাইয়ের ভালো বন্ধু হয়। দুজনেই শুরু থেকে একই স্কুলে গেছে, একই কলেজে পড়েছে। এখন তাদের পড়াশোনা শেষ হওয়ার কথা। আমি সেই দুজনের ভালোবাসা দেখে খুব খুশি হতাম। কিন্তু তারপর এমন কিছু অদ্ভুত ঘটতে শুরু করল যে আমি তাতে একেবারে বিরক্ত হয়ে যেতাম। আমার ছেলের অভ্যাস ছিল সে ঘুমানোর আগে সবসময় ১ গ্লাস দুধ খেত, নইলে তার ঘুম আসত না। কিন্তু সে একগুঁয়েমি করত যে সে দুধের গ্লাস শুধু তার বোনের হাতেই খাবে। আমি তাকে বলতাম সে ঘুমিয়ে পড়েছে। তুই এই দুধের গ্লাস নিয়ে খেয়ে নে আর শুয়ে পড়। কিন্তু সে বলত, না, তুই আমার বোনকে ডাক, আমি তার হাতে দুধ খাব। আমি তার কথায় খুব রেগে গেলাম। আমি বললাম, এ কেমন কথা? এ কেমন একগুঁয়েমি? তুই কি ছোট বাচ্চার মতো একগুঁয়েমি করছিস? এমন সময় কাব্য সেখানে চলে এলো। হয়তো আমাদের আওয়াজ শুনে সে ঘুম থেকে জেগে গিয়েছিল। সে বলতে লাগল, মা, তোমরের একগুঁয়েমি বোঝাচ্ছিলাম। তখন সে হাসতে লাগল আর বলল, আরে দেব, এতটা না। এতে এমন কি অসুবিধা আছে? আমি তাকে দুধ দিই। আর তারপর করণ কাব্যের হাতে দুধ খেতে লাগল। আর কাব্য সেই কোণেই বসে রইল। ২ ঘন্টা পর কাব্য সেই কোণ থেকে বেরিয়ে এলো। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, করণ দুধ খেয়েছে? ২ ঘন্টা লেগেছে। তখন সে বলল, আমরা দুজনে কথা বলছিলাম। আমি তাকে ধমক দিয়ে বললাম, কথাবার্তায় সময় নষ্ট করো না। সকালে তাড়াতাড়ি উঠতে হয়। তাই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। সেই ঘটনায় আমি খুব অস্থির হয়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম, করণ এমন একগুঁয়েমি কেন ধরেছে যে নিজের বোনের হাতে দুধ খেতে হবে। সেদিন আমি এই বিষয়টা উপেক্ষা করেছিলাম। কিন্তু এটা শুধু একদিনের কথা ছিল না। কারণ রোজ সে একগুঁয়েমি করত যে সে তার বোনের হাতে দুধ খাবে। আর দুধ খাওয়ার অজুহাতে দুজনে রুমে ২ ঘন্টা কথাবার্তা বলত। শুরুতে আমার মনে হয়েছিল, হয়তো দুজনে ভিডিও গেম কিনেছে অথবা একটা ফোন কিনেছে, যার উপর তারা ২ ঘন্টা সময় কাটায়। কিন্তু যখন আমি দেখলাম, তখন সেখানে এমন কিছুই ছিল না। সেই রুমে দুজনে বসে শুধু কথা বলছিল। একদিন তো ২ ঘন্টারও বেশি সময় চলে গেল। এখন আমার রাগ হতে শুরু করল। কথাবার্তার এ কেমন সময়? তাই আমি রেগে সেই রুমের দরজায় টোকা মারতে লাগলাম।
তখন আমি খুব বড় ধাক্কা খেলাম, কারণ দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমি জোরে জোরে দরজায় ধাক্কা মারতে লাগলাম, আর 5 মিনিট পর দরজা খুলল। আমি জিজ্ঞেস করলাম, এই দরজা কে বন্ধ করেছে? দরজা বন্ধ করে তোমরা দুজনে কি করছো? এ কেমন নিয়ম? করণ বলল, ভুলে দরজা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা দরজা কেন লক করব? আমি বললাম, বা তুই কোনো বড় বাড়িতে থাকিস না যেখানে অটোমেটিক লক লাগানো আছে, যা নিজে থেকেই বন্ধ হয়? এটা তো চেইনওয়ালা দরজা, আর এই চেইন যতক্ষণ না লাগানো হয় ততক্ষণ এটা বন্ধ হয় না। আমি কাব্যকে বললাম, তুই তোর রুমে গিয়ে শুয়ে পড়, আর সামনে থেকে বাড়িতে এমন কিছু চলবে না। কাব্যের পড়াশোনা এখন শেষ হওয়ার কথা, আর তার এখন বিয়ের বয়স হয়ে গেছে। আমার এমন ইচ্ছা ছিল না যে সে অন্য কারো প্রেমে পড়ুক। তাই আমি তার বিয়ে তাড়াতাড়ি করাতে চাইতাম। আমার নিজের বিয়ে তো মাত্র 19 বছর বয়সে হয়েছিল। সন্ধ্যার সময় আমি এক পাত্রকে বাড়িতে ডাকলাম। তারা কাব্যকে দেখল আর তাকে 2-4টে প্রশ্ন করল। তারপর আমি কাব্যকে পাঠিয়ে দিলাম। তখন তাদের সামনে কিছু অদ্ভুত কথা বলতে লাগল। সে বলতে লাগল, এই নাশতা যেটা আপনারা দেখছেন, এটা আমার বোন বানায়নি। আমি বাজার থেকে এনেছি। আমার বোন দুপুর 12টার সময় ওঠে। রান্না করা তার আসে না। আর উদ্ধত আর অহংকারী। এত অহংকারী যে জিজ্ঞেস করার মতো নয়। আজ আমাদের পাড়ায় এক মেয়ের সঙ্গে তার ঝগড়া হয়েছিল। তখন সে সেই মেয়ের চুল ছিঁড়ে ফেলেছে। কাকু, আপনারা বিশ্বাস করবেন, আমাদের বাড়িতে পুলিশও এসেছিল। যেমন তেমন করে আমরা এই কেস মিটিয়েছি। দেব, শপথ করে বলছি, এত তামাশা হয়েছিল যে কি বলবো। আমি তো করণের দিকে একেবারে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। সে এসব কি বলছে? সত্যি তো এমন কিছুই হয়নি। কিন্তু তা সত্ত্বেও করণ এসব কি বলছে? কাব্য তো খুব ভালো রান্না করে। সে কখনো দেরিতে ওঠে না। আর কারো সঙ্গে ঝগড়া করা তো অনেক দূরের কথা। কিন্তু তা সত্ত্বেও করণের কি হয়েছে? আমি তো খুব বড় ধাক্কা খেলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, সে কি কোনো নেশা করেছে নাকি? সেই লোকেরা তখনই উঠে পড়ল আর বলতে লাগল, এমন উদ্ধত মেয়ে আমাদের বউ হিসেবে চাই, এমন ইচ্ছাই নেই। আমি জিজ্ঞেস করতে লাগলাম। পর করণ জোরে জোরে হাসতে লাগল। আমি, তুই কি করেছিস? তখন সে বলতে লাগল, মা, তুমি সেই ছেলেটার মুখ দেখেছ? আমি আমার বোনের বিয়ে এমন কোনো ছেলের সঙ্গে হতে দেব না। তার কথা শুনে আমি খুব রেগে গেলাম। আমি তাকে বলতে লাগলাম, যদি তোর সেই ছেলেটা পছন্দ না হতো তাহলে আমার সঙ্গে কথা বলতে হতো। এমন মিথ্যা বলে তামাশা করার কি প্রয়োজন ছিল? তখন করণ বলতে লাগল, আমি এজন্য এমন বলেছি যাতে তারা আর আমাদের বাড়ির দিকে তাকায়ও না। আর তোমার তো সেই পাত্রটা খুব পছন্দ হয়েছিল না? সেই ছেলেটা নয়, তার ধনসম্পত্তি আর জমিজমা দেখেছিলে। শুধু ধনসম্পত্তি নয়, ছেলেটার মুখও দেখতে হয়। আমার এত সুন্দর বোনকে আমি এমন কারো হাতে তুলে দেব না। করণের কথায় আমার খুব রাগ হয়েছিল, কিন্তু এখন যা হয়ে গেছে তা হয়ে গেছে। তাদের সঙ্গে আবার কথা বলার কোনো মানে ছিল না। যদি আমি তাদের বলতাম যে আমার ছেলে মজা করছিল, তাহলেও তারা আমার কথা শুনতো না। সন্ধ্যার সময় যখন আমি দেখলাম 2 ভাই বোন ছাদে বসে চা খাচ্ছে আর একে অপরের সঙ্গে হাসছে, তখন অন্যদিকে আমার মন এত খারাপ ছিল, আর তারা তো একেবারে খুশি। একদিন বাড়ি পরিষ্কার করতে গিয়ে আমার হাতে একটা কাগজ পড়ল। তাতে লেখা ছিল, কাব্যের শরীর খারাপ, তাই তাকে 2 দিনের ছুটি দরকার। সেই চিঠি কাব্যের মা দিয়েছেন, অর্থাৎ আমি দিয়েছি। আর সঙ্গে সেই চিঠির নিচে আমার সইও ছিল, যা একদম আমার সইয়ের মতোই ছিল। কিন্তু আমি তো এমন কোনো চিঠি লিখিনি, আর কখনো এমন সইও করিনি।
আমি তারিখ দেখলাম, সেটা ৪ দিন আগের। আমি দেখলাম সেটা ৪ দিন আগের। কিন্তু ৪ দিন আগে তো কাব্য কলেজে গিয়েছিল। আর যদি সে ছুটি নিয়ে থাকে, তাহলে বাড়িতে না থেকে কলেজে না গিয়ে সে কোথায় গিয়েছিল? আমি সেই চিঠি আমার কাছে রেখে দিলাম। আর সন্ধ্যার সময় ২ ভাই-বোনকে ডাকলাম। সেই রুমের পরিবেশ কেমন যেন জমে গিয়েছিল। আমি সেই চিঠি দুজনের সামনে রাখলাম আর জিজ্ঞেস করলাম, "এসব কি? কাব্য কোথায় গিয়েছিল? সে ২ দিন ছুটি নিয়ে কি করেছিল? ২ দিন মিথ্যা বলার সাহস তোর কি করে হলো? এমন মিথ্যা চিঠি লেখার সাহস তোর কি করে হলো? তাও আমার সই দিয়ে। তোমাদের দুজনের কি চলছে?" দুজনের মাথা নিচু হয়ে গিয়েছিল। কারণ তারা জানো তাদের চুরি ধরা পড়ে গেছে। তাই তাদের কাছে এখন বলার মতো কিছুই বাকি ছিল না। আমার খুব রাগ হলো আর আমি বললাম, "তোমরা যা কিছু করেছ, তা সব আমাকে সত্যি, সত্যি বলো। নইলে আমি তোমাদের দুজনকে নিজে শাস্তি দেব। তোমাদের আগামী ২ সপ্তাহের খরচা একেবারে বন্ধ করে দেব।" কাব্য তো কিছুই উত্তর দিচ্ছিল না। আর কিছুই উত্তর দিচ্ছিল না। করণ বলতে লাগল, "আমরা ২ দিনের ছুটি নিয়েছিলাম। আর আমরা একদিন সিনেমা দেখতে গিয়েছিলাম, অন্যদিন শপিং করতে না।" করণ বলতে লাগল, "তোমরা রবিবারে সিনেমা দেখতে বা শপিং করতে যেতে পারতে না? আমাদের মন চাইছিল, তাই আমরা বেরিয়ে গিয়েছিলাম।" আমি তো এই কথাটা একেবারে বিশ্বাস করতে পারছিলাম না যে তারা শুধু সিনেমা আর শপিংয়ের জন্য মিথ্যা বলছিল। আমি তাদের জিজ্ঞেস করলাম, "তোমাদের দুজনের সত্যি কি চলছে? আমাকে সত্যি, সত্যি বলো। তোমাদের দুজনের মধ্যে কি চলছে? তোমরা কি করছো?" তখন করণ বলতে লাগল, "কিছু না। শুধু এটুকুই যে আমাদের মন চাইছিল বাইরে ঘুরতে যাই। তাই আমরা ২ দিনের ছুটি নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিলাম।" তাদের আচরণ আমি একেবারে বুঝতে পারছিলাম না। কখনো একে অপরের সঙ্গে সিনেমা দেখতে যায়, কখনো শপিং করে সঙ্গে বসে চা খায়, কখনো একসঙ্গে বসে ৪ ঘন্টা কথা বলে। এ এত লোকের মধ্যে এত ভালোবাসা যে একে অপর ছাড়া তাদের আর কিছুই দেখা যায় না। এই সময়ে আমার মেয়ের সঙ্গে আমি এক পাত্র দেখলাম আর আমার ছেলেকে বললাম, "যদি তোর এই পাত্রটা পছন্দ না হয়, তাহলে আমি একা থাকলে বলিস। আমি তোর সঙ্গে কথা বলবো আর আমরা সেই পাত্রকে নাকচ করে দেব। কিন্তু তাদের সামনে এসে কোনো তামাশা করো না। কারণ তুই এমন আচরণ করে নিজের বোনের কত সম্মান নষ্ট করিস, কত বদনাম করিস, তা তোর বোঝে না। আর যদি তুই এমন আচরণ করতে থাকিস, তাহলে তোর বোনের জন্য একটাও পাত্র আসবে না।" তখন করণ এমন কিছু অদ্ভুত কথা বলল যে তার কথার মানে আমি বুঝতে পারলাম না। করণ বলছিল, "পাত্র খোঁজার দরকার নেই।" আমি জিজ্ঞেস করলাম, "মানে?" "পাত্র খোঁজার কোনো দরকার নেই।" তখন সে বলতে লাগল, "কিছু না।" এমনই আমার মুখ থেকে বেরিয়ে গেছে। এর কোনো মানে নেই। সত্যি তখন সে খুব ভয় পেয়ে গিয়েছিল। আমি সেই দুজনের উপর খুব রেগেছিলাম। আমার জানা ছিল না তারা দুজনে কি করছে আর কি ভাবছে। আমার জানাস কি আমার মাথার ওপর ঘটেছে যে আমি তাদের দুজনকে বাড়িতে বন্দি করে রেখেছিলাম। তাই তারা এমন হয়েছে। সেই কাব্যের সঙ্গে যে পাত্র এসেছিল, তাতে কোনো দোষ খুঁজে পাওয়ার মতো কিছুই ছিল না। ছেলেটার বয়সও কম ছিল না। আর দেখতেও ছিল না। শিক্ষিত ছিল। তার মা-বাবাও শিক্ষিত ছিলেন। তার মা-বাবা দুজনেই স্কুলের প্রিন্সিপাল ছিলেন। আর এখন অবসর নিয়েছেন। ছেলেটা ডাক্তার ছিল আর দেখতেও খুব সুন্দর যুবক। আর তাদের কাব্য পছন্দ হয়েছিল। কারণ সেও দেখতে খুব সুন্দর ছিল। আমি করণকে ইশারা করে বলতে লাগলাম, "এতে কোনো দোষ থাকলে বলিস।" করণের মুখে খুব টেনশন দেখা যাচ্ছিল। তারা বলল, "আমাদের তো আপনার মেয়ে পছন্দ হয়েছে। আর আমরা তাড়াতাড়ি শাখারপুরা করাতে চাই।
বিয়ে আপনার মেয়ের পরীক্ষা শেষ হলে করব। তাদের কথা আমার একদম ঠিক লাগল। তারা বলল তারা আমাদের তাদের বাড়িতেও আসতে বলেছে। আমি তাদের বললাম, ঠিক আছে, আমরা রবিবারে আসব। তারা চলে যাওয়ার পর করণ বলতে লাগলো, আমরা কাব্যের বিয়ে এখানে করাবো না। আমি হতভম্ব হয়ে করণের দিকে তাকিয়ে রইলাম। আমি বললাম, কেন কেন করাবো না? কি খারাপ আছে সেই পাত্রে? এমন পাত্র তো ভাগ্যে পাওয়া যায়। ঈশ্বরের ধন্যবাদ করো যে ঈশ্বর তোর বোনের জন্য এত ভালো পাত্র এনে দিয়েছেন। আমি তো কাব্যের বিয়ে এই বাড়িতেই করাবো, তাড়াতাড়ি, নইলেই পাত্র হাতছাড়া হয়ে যাবে। তারা ধনী আর শিক্ষিত ছিল, সঙ্গে আধুনিক চিন্তা ভাবনাও ছিল। তাদের এই কথাটা আমার খুব পছন্দ হলো যে তারা আমাদের বলেছে, রবিবারের দিন তোমরা তোমাদের মেয়েকেও আমাদের বাড়িতে নিয়ে এসো। এই দুজনকে একে অপরের সঙ্গে একটু সময় দাও, কারণ তারা দুজনের সামনের জীবন একে অপরের সঙ্গে কাটাবে। তাদের সেই চিন্তা আর আচরণ আমার খুব পছন্দ হলো, কারণ আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব কঠোর আর পুরনো চালের ছিল, আর তাদের সেই কঠোরতার দৃষ্টিতে আমার একদম শ্বাস রুদ্ধ হয়ে যেত। আমি তো কাব্য আর করণ দুজনকেই বললাম যে কাব্যের বিয়ে এখন এখানেই হবে। দুজনে সেই কথায় চুপ হয়ে গেল। আমি তাদের সেই চুপথাকে খারাপ ভাবতে পারছিলাম না। রবিবারে সেই বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলাম। আমি কাব্যের জন্য একটা ভালো জামা আলমারি থেকে বের করলাম আর তাকে ইস্ত্রিও করে দিলাম। কিন্তু আমাদের তাদের বাড়িতে যেতে হবে, তখন না বাড়িতে করণ ছিল না কাব্য। দুজনে বাড়ি থেকে এমন বলে বেরিয়ে গিয়েছিল যে তাদের একটা ভালো চপ্পল কিনতে হবে। কিন্তু এই কথার ৪ ঘন্টা হয়ে গেছে। তারা আমাদের চায়ের জন্য ডেকেছিল, আর চায়ের সময় চলে গেছে। একটু দেরি হলে তাদের কি মনে হতো? এসব এখন আমাদের সম্মানের প্রশ্ন। আমি করণকে ফোন করলাম। হ্যাঁ শোনো, তোমরা যেখানে আজ সেখান থেকে এখনই বাড়ি এসো, আমাদের খুব দেরি হয়ে যাচ্ছে। কিন্তু করণের ফোন বন্ধ ছিল, সঙ্গে কাব্যের ফোনও বন্ধ ছিল। আর তারপর আমাকে চেষ্টা করলাম, তারপর তারা হাসতে হাসতে উধাও হয়ে গেল। আমি তাদের বললাম, তোমাদের যেতে আসতে ৪ ঘন্টা হয়ে গেছে। আমি তাদের বললাম, তোমাদের যেতে এতক্ষণ তোমরা কোথায় ছিলে, কি করছিলে? এমন বলে আমি তাদের দুজনের গালে চড় মারলাম। আজ প্রথমবার আমি তাদের দুজনের ওপর হাত তুলেছিলাম। আমি বললাম, তোমাদের জানা আছে, তোমাদের জন্য আজ আমার সম্মান নষ্ট হয়েছে। করণ জোরে ধমক দিয়ে বলতে লাগলো, আমি সেই বাড়িতে আমার বোনের বিয়ে করতে দেব না। আমি বললাম, কেন, কি সমস্যা? সব তো ঠিক আছে। তখন করণ বলতে লাগলো, সেই ছেলে যদি সোনা হয়ে যায়, তাহলেও আমি আমার বোনের বিয়ে সেই ছেলের সঙ্গে করতে দেব না। আমি তাদের দুজনকে সেই বাড়ি আর সেই পাড়ার লোকদের থেকে খুব দূরে রাখতে চেয়েছিলাম। কিন্তু তারা সেই পাড়াতেই গিয়েছিল। তাদের প্রেম হয়েছে বলে কি তারাও সেই পাড়ার ছেলের সঙ্গে। আমি একপাশে গিয়ে বসে বললাম, আমাদের আনন্দে ভাগ নিও। আমরা তোমাদের দুজন ছাড়া থাকতে পারি না। যদি তোমার ইচ্ছা না হয়, তাহলে আমরা তুমি যেখানে বলো সেখানে বিয়ে করতে প্রস্তুত। কিন্তু আমরা সেই সম্পর্কে একেবারে খুশি থাকব না। আমি দুজনের এক একটা জোরে কানে চড় মারলাম আর বলতে লাগলাম, তোমাদের কি মনে হয় যে আমি তোমাদের আনন্দের পরোয়া করি না? তোমরা দুজনের সঙ্গে আমি সেই বাড়ি আর সেই পাড়া থেকে বেরিয়ে এসেছি। আর তোমরা দুজনের জন্য আমি দ্বিতীয় বিয়েও করিনি, যখন আমার বয়স মাত্র ২৫ বছর ছিল। সারা জীবন তোমরা দুজনের জন্য মেশিন চালিয়ে টাকা রোজগার করেছি। কিন্তু তা সত্ত্বেও তোমাদের আনন্দের জন্য আমি আমার নিয়ম বাদ দিতে পারি না। তারা দুজনে কেঁদে কেঁদে আমার গলা জড়িয়ে ধরল
আর আমিও তাদের খুব আদর করলাম। যে তার সন্তানদের জন্য জীবন বিক্রি করে দিয়েছে সে এত ছোট কাজও করতে পারে না। আর সবচেয়ে ভালো বিষয় ছিল যে সেই শেঠ কুনাল ভাই সবসময় আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। তিনি কখনো আমার সঙ্গে জোর-জবরদস্তি করেননি। তারা আমাদের বাড়িতে এলেন আর একেবারে ঠিকমতো নিয়ম মেনে আমার কাছ থেকে তাদের সন্তানদের জন্য আমার ছেলের হাত চাইলেন। আর আমিও হ্যাঁ করে দিলাম। আর তারপর একই দিনে আমি আমার বিদায় করলাম আর আরেক মেয়েকে বউ হিসেবে বাড়িতে নিয়ে এলাম। এখন তারা সবাই খুব খুশি আর তাদের জীবন একদম আরামে চলছে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এর থেকেও মজার ভিডিও দেখতে আমার চ্যানেলে আপলোড করা সর্বশেষ ভিডিওটি অবশ্যই দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে।